স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ নিয়ে আরও জানাতে ঈদগাহ মাঠ এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। এছাড়াও আমাদের সাথে আরও দুজন সহকর্মী যুক্ত হবেন কিছুক্ষণ পর। আমরা প্রথমে যেতে চাই মিজান আহমেদের কাছে। মিজান, ঈদ মোবারক। ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাথী, কিছুক্ষণ আগেই কিন্তু ঈদের জামাটি শেষ হয়েছে এবং সবাই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই বের হচ্ছেন। আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, প্রায় 35,000 মানুষ যারা সমাজ, দেশ, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত সবাই এক কাতারে এক হয়ে মহান রবের কাছে কিন্তু তাদের সন্তুষ্টি কামনার জন্য তাদের যে কোরবানি, সেই কোরবানি যেন কবুল করা হয় সেজন্য প্রার্থনা করেছেন যাতে সমাজে শান্তি ফিরে, দেশে শান্তি ফিরে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি খুব অল্প কথায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছাটি জানিয়েছেন। আপনি জানেন যে আত্মত্যাগের মহিমায় যেই কোরবানি ঈদুল আজহা, সেই ঈদুল আজহার আজকের সেই দিনটি এবং এই দিন ঈদের প্রথম আনুষ্ঠানিকতার প্রাণকেন্দ্র বলা যায় জাতীয় ঈদগাহ ময়দান। এখানে অনেকেই আছেন, একটু কথা বলবো তাদের সাথে। শিশুরাও রয়েছেন, যে তাদের আসলে আজকের যে দিনটা কেমন লাগলো বাবা? আমার অনেক ভালো লেগেছে। এই যে ওদেরকে নিয়ে আসছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এটা আমার ভাই, এটা আমার মেয়ের জামাই, এটা আমার ছেলে। অনেক আনন্দ। পরিবারের সবাইকে জি 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 ইনশাআল্লাহ পরিবারের সবাইকে নিয়ে সবাই ছুটে আসছেন। আমরা আরো একজন বয়োজ্যেষ্ঠকে দেখতেছি, একটু জানতে চাবো যে কেমন লাগলো যে এই যে নামাজটা আদায় করলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই জায়গায় নিরাপত্তা খুব। কি দোয়া করছেন? দোয়া করলাম যে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং এটা যেহেতু কোরবানির ঈদ, সবার মনের পশুটাকে যেন কোরবানি করে, এটা হলো সবচেয়ে বড় ঈদ। আর পুরো বাংলাদেশের জন্য শান্তির কামনা করেছি। সাথী, আপনি জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শহীদি ঈদ কবিতায় কিন্তু বলেছিলেন, মনুর পশুরে করজবাই, পশুরাও বাঁচে সবাই। তাই আসলে সেই কথাই কিন্তু বলছিলেন আমার পেছনের এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। এভাবেই সবাই কিন্তু আসলে তাদের যে ঈদের যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকে ঈদ জামাত শেষ করলেন এবং তারা সবাই এখন একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে বুকে জড়িয়ে ধরছেন। আমরা দেখেছি নারীরাও এসেছেন। আজকে প্রায় 35,000 মানুষ কিন্তু একসাথে এই জাতীয় ঈদগাহের যে প্রধান জামাত, সেই জামাতে অংশ নিয়েছেন, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা, আপিল বিভাগের বিচারপতি সহ আমলা থেকে রাজনীতিবিদ, সব শ্রেণী পেশার মানুষ, এবং সবাই কিন্তু আজকে ঈদের জামাতটি করেছেন। আমরা আরও কিছু মানুষের প্রতিক্রিয়া শুনতে চাই। কেমন লাগলো ঈদের জামাত আদায়? আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো। আমি আমার এই প্রথম হাইকোর্টের ঈদের নামাজ আদায় করতে পারি এবং উপদেষ্টা ইউনূসের সাথে আমরা একত্রিতভাবে জামাত নামাজ পড়তে পেরে নিজেকে ধন্যবাদ করলাম। বাবা, ঈদ মোবারক। কেমন লাগতেছে ঈদের নামাজ পড়ে? খুব ভালো লাগছে। জাতীয় ঈদগাহে প্রথমবার আসছে, খুব ভালো লাগছে। কি দোয়া করছেন আপনি? দোয়া করছি যারা বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা, যারা শহীদ হয়েছেন, যারা ফিলিস্তিনের বাসীদের, তার জন্য দোয়া করছি। যেমনটি এই শিশু বললেন, যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং ফিলিস্তিনিবাসী, তাদের জন্য কিন্তু দোয়া করেছেন। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহর মতো অনেক শিশুই কিন্তু আজকে এভাবে তাদের প্রার্থনার কথা জানিয়েছেন। আমাদের সাথে আরও একজন ছোট বাবু রয়েছেন, যিনি হয়তো আগামীতে আমাদেরই নেতৃত্ব দেবেন। কি নাম আপনার? আলী ইয়াসিন আহমদ আব্দুল্লাহ। কেমন লাগছে ঈদের জামাত পড়ে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জোরে বলো। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আচ্ছা, ওকে তিনি আসছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কি দোয়া করলেন? সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকে, দেশের মানুষ, আর ঈদের এই ত্যাগের মহিমা যেন আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন সবাই যেন সবার সাথে সহমর্মিতার সাথে চলে, সহযোগিতা মনোভাব নিয়ে চলে, এবং সবাই যেন সবার সাথে ভালো আচরণ করে। এইটাই সাথে শুনছিলেন আপনি আর কি, তারা সবাই বলছেন যে আত্মশুদ্ধির যে চর্চা, যেটা পবিত্র ঈদুল আজহার মধ্য দিয়ে আমরা করে থাকি, সেটা যেন আসলে বাস্তবিক অর্থে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আচারে প্রতিফলিত হয়। তো এই ছিল আসলে জাতীয় ঈদগাহ থেকে ঈদের জামাতের যে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথী আপনার কাছে। মিজান, আপনি থাকুন, নিশ্চয় পরবর্তীতে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। এদিকে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখান থেকে আরও তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশ নিতে আসা মানুষের ঢল কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন। ঈদ মোবারক সাথী। আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এখানে কিন্তু প্রধান জামাতটি 7:30টায় হয়ে গিয়েছে। তারপরেও ধারাবাহিকতায় যেহেতু নগরবাসী
সকালবেলা অনেকে নামাজ পড়তে না পারার কারণে কিন্তু তারা একাধিক সময় কিন্তু আসলে প্রতি বছরের মতো এবারও জামাত অনুষ্ঠিত হচ্ছে, যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা গত কয়েকদিন আগেই জানতে পেরেছিলাম যে এবছর ঈদুল আজহাতে আগামী আজকের দিনে প্রায় 5টি জামাত অনুষ্ঠিত হবে, প্রায় 11:30 পর্যন্ত কিন্তু প্রতি ঘন্টাতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে এই আবহাওয়া যদি ভালো থাকে বা বৃষ্টি যদি না হয়, তবে এখানে যারা নামাজ পড়ছে তারা, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে আবহাওয়া ভালো থাকলে কোরবানির ঈদ তারা ভালোভাবে করতে পারবেন। বরাবরের মতো প্রতি বছরই কিন্তু আসলে কোরবানির ঈদে বৃষ্টি হয় এবং একটি পর্যায়ে আসলে সেই সব কিছু মিলিয়ে কিন্তু এখন যেটি হচ্ছে দ্বিতীয় জামাতটি হচ্ছে বায়তুল মোকাররম যে মসজিদটি রয়েছে সেখানে মানুষের কথা যদি বলি, সকাল থেকে যেহেতু 7:30টার দিকে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে এখানে বেশ মানুষের উপস্থিতিতে ভালোই ছিল। তা এছাড়াও কিন্তু আরও মানুষ আসছে যারা নামাজ এই দ্বিতীয় জামাতটি ধরতে পারেনি, তারা কিন্তু এখন আসছে, তারা এসে এবং এছাড়াও পরবর্তীতে 9টার দিকে 10টা এবং 11:30 এই পরবর্তীতে আরও 3টি জামাত এখানে অনুষ্ঠিত হবে, সর্বশেষ জানা গিয়েছে এটি। ধন্যবাদ হাসিব। ত্যাগের মহিমায় খুলনায় পালিত হচ্ছে ঈদ। সকাল থেকেই ঈদের জামাতে আসতে শুরু করেছেন সবাই। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম, চলে যাচ্ছে তার কাছে। আমিরুল, ঈদ মোবারক। আমরা এর আগে ঢাকার ঈদের জামাতের খবর শুনছিলাম, তো খুলনার কি অবস্থা, প্রধান ঈদের জামাত কখন কোথায় হচ্ছে, সেখানকার সার্বিক পরিস্থিতি সব মিলে জানাবেন। আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে যারা ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। খুলনাও বলা যায় যে আবহাওয়া অনুকূলে না থাকায় এবছর ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানের পরিবর্তে খুলনা টাউন জামের মসজিদ এখানে সকাল 7:30 অনুষ্ঠিত হয়েছে এবং এই জামাতে রাজনীতিবিদরা যেমন রয়েছিলেন ও প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের যে মানুষ তারা কিন্তু এই জামাতে অংশ নেয়। আমরা কথা বলবো, এখানে রয়েছেন ঈদের জামাত অনুষ্ঠিত হলে এখন কিভাবে ঈদের ভাগাভাগি, বিশেষ করে ঈদ উদযাপন কিভাবে করছে? ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা কামনা করেছি, শান্তিময় দেশ, কল্যাণময় দেশ, এবং এই খুশির ঈদে মানুষের সাথে মিলেমিশেই এবার ঈদ উদযাপন করব। ফ্যাশন মুক্ত বাংলাদেশে মানুষের প্রত্যাশা অনেক, এই খুশির ঈদে সেই মানুষের প্রত্যাশা পূরণের জন্য রাজনীতি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব এবং এই আজকের এই নতুন বাংলাদেশ সৃষ্টি করেছেন সেই ছাত্র জনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। মহান রব্বুল আলামিন যেন পৃথিবীর বিশ্বের যুগ, সারা বিশ্বে মুসলমানদের পরে, যে বিশেষ করে ফিলিস্তিনের পরে এই আক্রমণ, এই নিপীড়ন এবং গণহত্যা যেন বন্ধ করেন, এই কৃপা কামনা করছি আমরা। ধন্যবাদ আপনাকে। এবং এছাড়া থাকছে যে খুলনা সকাল থেকে দেখেছি যে একবারই ঈদের জামাতের ঈদগাহ কেন্দ্রগুলোর থেকে বা টাউনজের মসজিদে ঈদের যে পোশাক, নতুন পোশাক পরে এবং জায়নামাজ হাতে নিয়ে কিন্তু মুসল্লিরা এসেছিলেন পরিবেশ সদস্য থেকে, এবং এখানটা যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং খুলনা মহানগরীতে যেমন টাউনজের মসজিদ সহ বিভিন্ন স্থানে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, অনুরূপভাবে খুলনা জেলায় যে ঈদগাহ ময়দান রয়েছে বা যে মসজিদগুলোতে ঈদের আয়োজন করা হয়েছে এবং ঈদকে কেন্দ্র করে যে বিশেষ করে যে জেলা কারাগার, এতিমখানাগুলোতে উন্নত যে খাবার, সেই খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এবং নগরীতে ঈদের যে ঈদ মোবারক আরবিতে বাংলায় খচিত যে ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষা পরিষদ থেকে এবং নানান আয়োজনের মধ্য থেকে খুলনায় বলা যায় উৎসবমুখর পরিবেশে এখানটা আমরা কথা বলে এখানে রয়েছেন। আর ঈদের আনন্দ কি ভাগাভাগি করছে সর্বোচ্চ মানুষের সঙ্গে? ঈদের আনন্দ সর্বোচ্চ মানুষের সাথে আমরা ভাগাভাগি করে ঈদ উল আজহা উদযাপন করব, সেই উপলক্ষে আল্লাহ আমাদের কৃপা কামনা করি। ধন্যবাদ আপনাকে। কিভাবে ঈদ পরিবার সদস্যদের আনন্দ ভাগাভাগি করছেন? আচ্ছা, আমরা ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা এই ঈদ উল আজহা মেইনলি হচ্ছে কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। গরিব যারা অসহায় আছে আমরা তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আমরা ঈদটা ভাগ করব। ধন্যবাদ আপনাকে। পরিবারকে নিয়ে কিভাবে ঈদ উদযাপন করছেন? ধন্যবাদ ডিবিসি সংবাদকে। পরিবারকে নিয়ে আমরা সবাই খুব সুন্দর, সুখী, সমৃদ্ধভাবে আমরা ঈদ উদযাপন করছি এবং সকলকে নিয়েই আমরা ঈদ উদযাপন করছি। এবং যেমনটি বলছে, বিশেষ করে নামাজ শেষে এখন পশু কুরবানি এবং ঈদের আনন্দ সকলকে নিয়ে ভাগাভাগি করছে খুলনাবাসী। বলা যায় যে এখন ঈদ উদযাপন উৎসব মেতে উঠেছে খুলনাবাসী। এটা আছে সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল। আমরা খুলনার ঈদের জামাতের কথা শুনছিলাম, এবার জানবো রংপুরের
কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছে সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল। জানাবেন যে রংপুরে কেন্দ্রীয় প্রধান ঈদের জামাত কখন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মানুষের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, মানুষের ঈদের আনন্দ সব মিলিয়ে কেমন দেখছেন জানাবেন। ঈদ মোবারক। আপনি ঠিকই বলছিলেন যে ত্যাগের মহিমা এবং ধর্মীয় মূল্যবোধের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় রংপুরেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় ঈদ উৎসব উদযাপন হচ্ছে। আমরা দেখেছি সকাল 7:30 নগরীর প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড মাঠের যে ঈদগাহ মাঠ রয়েছে, অস্থায়ী ঈদগাহ মাঠ, সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সকাল ঠিক 8টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ, যেটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত, সেই ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখন থেকে ঠিক 1 মিনিট আগেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে এই ঈদগাহ মাঠের যিনি খতিব রয়েছেন তিনি কিন্তু খুতবা পাঠ করছেন এবং আমরা শুনেছি এই নামাজের আগে তিনি প্রারম্ভিক আলোচনায় তিনি এই কুরবানির যে মাহাত্ম্য সেটি নিয়ে কথা বলেছেন এবং নিরাপত্তার কথা আপনি জানতে চেয়েছেন। আজকে এই যে মুসলমানদের সবচেয়ে বড় যে দুটি ধর্মীয় উৎসব, সেই দুটি ধর্মীয় উৎসবের একটি উৎসবই কিন্তু ঈদুল আজহা। এই দিনটিকে ঘিরে এবং এই উৎসবকে নির্বিঘ্ন করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আমরা দেখেছি নগরীতে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ তো ঘোরাফেরা করছেই, তাদের টহল জোরদার রয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে এবং ঈদগাহ মাঠগুলোর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এবারে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, আবহাওয়া অনুকূলে রয়েছে, যদিও প্রতিকূল আবহাওয়ার জন্য বিকল্প পদ্ধতি হিসেবে প্রত্যেকটি মসজিদকে প্রস্তুত রাখা হয়েছিল। মুসলিম উম্মাহ যেটি বলছেন যে আসলে এই যে তাদের যে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় তারা কিন্তু একটু পরেই পশু কোরবানি করবেন। মূলত পশু কোরবানি শুধুমাত্র একটি নিদর্শন মাত্র, এটির মধ্য দিয়ে মানুষের যে রাগ, হিংসা, বিদ্বেষ এবং আমাদের সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, কলুষতা রয়েছে, এই সব কিছুকে জবহ করার মধ্য দিয়ে পরিশুদ্ধ লাভ করবেন এবং একই সাথে সমাজের শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব কিভাবে গড়ে তোলা যায় সেইটি কিন্তু আজকের দিন থেকে নতুন করে তারা আবার যাত্রা শুরু করবেন। এবং সাধারণ মানুষের মধ্যে আমরা যে উৎসবের যে আমেজ দেখেছি, সেটি রংপুরের রাজপথেও যদি আমরা তাকাই এবং রংপুরের পথে প্রান্তরে মানুষের পোশাকে যেমন আবহ তৈরি হয়েছে, চোখে মুখেও কিন্তু একটি আবহ রয়েছে। এবং কিছুক্ষণ আগেই এই ঈদগাহ মাঠে কথা বলছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। তিনি যেটি বলছেন যে 24-এর যে চেতনা, যে বিপ্লব, সেই বিপ্লবের পরেই কিন্তু প্রথম ঈদুল আজহা। এই ঈদুল আজহার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য নিরোধ করে এই কোরবানির মধ্য দিয়ে সকল প্রকার বৈষম্য নিরোধ হবে এবং সবার মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে, সমাজ সুশৃঙ্খল হবে, শান্তিতে ভরে উঠবে এবং মানুষের মধ্যে যে ভেদাভেদ, যে বৈষম্য, যে রং, সমস্ত কিছু একাকার হয়ে আমরা সকলে মিলে ঈদের যে নামাজ অনুষ্ঠানের পর কোরবানির মধ্য দিয়ে এক পরিশুদ্ধ জীবন ব্যবস্থা গড়ে তুলব। অর্থাৎ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষ একটি পরিশুদ্ধ জীবন গড়ে তুলবে। কিছুক্ষণ পরে এখানে মোনাজাত হবে, বিগলিত চিত্তে প্রার্থনা করা হবে স্রষ্টার কাছে যেন সমাজে শান্তি ভরে যায় এবং সবাই যেন সুখ সমৃদ্ধির মধ্যে জীবনযাপন করতে পারে। তো সাথী, সকাল 10টা পর্যন্ত রংপুর বিভাগের প্রায় 5,500 ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত আমরা দেখতেই থাকি, হয়তো সারাদিনে দেখা যাবে এই উৎসবের রং সর্বত্র ছড়িয়ে পড়বে। নিশ্চয়ই মাজেদ, অনেক ধন্যবাদ। আমরা রংপুরের কথা শুনছিলাম, এবার জানবো সিলেটের ঈদের জামাতের খবর। সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ঈদ মোবারক। জানাবেন যে সিলেটে প্রধান ঈদের জামাত কখন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মানুষের উপস্থিতি আর উৎসবের আমেজই বা কেমন দেখছেন সব মিলিয়ে। এখন রয়েছে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে বলা যায় লাখো মুসল্লি যথাযথ যে কিছুক্ষণ আগে ঈদের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং বাইরে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা অংশগ্রহণ করেছেন এবং সিলেটে কিন্তু 8টায় ঈদের প্রধান জামাত এইখানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল 7:55 কিন্তু ঈদের প্রধান জামাত থেকে শুরু হয় এবং ঈদের জামাতে সবাই একসাথে নামাজ আদায় করা সেটি সম্পন্ন হয়েছে। এছাড়াও এই শাহী ঈদগাহ ছাড়াও সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফে সকাল 7টায়, এছাড়াও কালেক্টরেট জামে মসজিদ, সিলেটের রেজিস্ট্রারি মাঠ, সিলেট নগরী প্রায় 340টি স্থানে
ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও সিলেট নগর এবং সিলেট জেলা মিলিয়ে প্রায় 3000 স্থানে অর্থাৎ ঈদগাহ ময়দান, মাঠ এবং বিভিন্ন মসজিদ মিলিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দময় পরিবেশে ঈদের জামাতের সার্বিক আয়োজন আমরা দেখেছি। কিছুক্ষণ পরেই শুরু হবে পশু কোরবানির সবকিছু মিলিয়ে এই শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি নেতৃবৃন্দ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে তারা বক্তব্য রেখেছেন। প্রত্যুষ ধন্যবাদ। সেখানে আমরা শুনছিলাম ঈদের জামাতের আনুষ্ঠানিকতা দেখছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে। এবার চট্টগ্রামের খবর জানবো। চট্টগ্রামে আছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল হক, ঈদ মোবারক। ঈদের প্রধান জামাতের আনুষ্ঠানিকতা, মানুষের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবের আমেজ কেমন দেখছেন সব মিলে জানাবেন। ঈদ মোবারক। চট্টগ্রামে ঈদের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত একটু পরে শুরু হবে 8:30-এ। এই মুহূর্তে স্বামী নগরীর জমিয়তুল ফালা ময়দানে আপনারা দেখছেন এখানে দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করার জন্য অসংখ্য মুসল্লি তারা এসেছেন। এবং শুধু এখানে নয়, নগরীর 48টি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের এই ঈদ জামাতে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন সহ সাবেক মেয়র এবং বিএনপি জামায়াতের অনেক নেতৃবৃন্দ তারা এখানে ছিলেন। এবং আসলে এই ঈদ জামাতের পরপরই এই এখানকার মুসল্লিরা যারা এসেছেন তারা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা সেটি তারা আরম্ভ করেছেন। এবং এদিকে মেয়র জানিয়েছেন বিকেল 5টার মধ্যে নগরী থেকে সকল ধরনের বর্জ্য অপসারণ করা হবে এবং সেই লক্ষ্যে প্রায় 4000-এর মতো তারা লোক নিয়োগ করেছেন। এছাড়া 160টি ট্রাক তারা রেখেছেন যাতে পশুর বর্জ্যগুলো যাতে 5টার মতো অপসারণ করা হয়। এছাড়া আরেকটি বিষয়, এবং এই ঈদ জামাত এবং এই ঈদের বন্ধে যাতে নগরবাসী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি এলাকায় বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। ধন্যবাদ মাসুদ। ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শুক্রবার রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিবৃতিতে নির্বাচন নিয়ে দলীয় অবস্থানের কথা জানায় বিএনপি। এদিকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ জাতি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ঈদুল আজহার একদিন আগে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এমন ঘোষণার পর শুক্রবার রাতে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে এক বিবৃতিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বিএনপি। এদিকে চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে শুক্রবার দিবাগত রাতে দেশে ফেরার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এপ্রিলে নির্বাচনে প্রধান উপদেষ্টার ঘোষণায় শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের ঘোষণা করেছেন। নিঃসন্দেহে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। এই বিষয়ে অফিসিয়াল যে আপনার মন্তব্য সেটা আমাদের পার্টির সিদ্ধান্তের পরেই আপনাদেরকে জানানো হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাভার চামড়া শিল্প নগরীর ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, এতে মানসম্মত চামড়া কম দামে দেশের বাইরে চলে যাবে। কাঁচা চামড়া ব্যবসায়ী ও ট্যানারি শিল্প মালিকরা বলছেন, এবছর প্রায় 1 কোটি পিস গরুর চামড়া সংগ্রহের সব প্রস্তুতি নিয়ে তৈরি তারা। লোকসান এড়াতে সরকারের নীতি সহায়তা চান তারা।
বছর জুড়ে দেশে পশুর যে চামড়া সংগ্রহ হয় তার প্রায় 60% আসে কোরবানি ঈদে। হঠাৎ চামড়ার সরবরাহ বাড়ায় তা প্রক্রিয়াজাত করতে প্রস্তুতিও থাকে আলাদা। এবারও লবণ সহ নানা রকম রাসায়নিক নিয়ে প্রস্তুত কাঁচা চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা। সাভার চামড়া শিল্প এলাকার ব্যবসায়ীরা বলছেন, শেষ মুহূর্তে লবণের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ তারা। গত 1 মাস আগে 74 কেজি যে লবণ 700 টাকা বিক্রি করা হয়েছিল, সেই লবণ এখন 900 থেকে 950 টাকা বিক্রি হচ্ছে। ট্যানারি মালিকরা বলছেন, প্রায় 2000 কোটি টাকার কাঁচা চামড়ার বাজারে এবছর ঋণ মিলেছে মাত্র 125 কোটি টাকা, যাও পাওয়া যাবে 3 ধাপে। প্রায় 2000 কোটি টাকার মতো আপনার ব্যবসা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক 4টি যে ঋণ দিয়েছে সেটা কিন্তু একবার প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সেখানে 125 কোটি টাকা ঋণ দিয়েছে, যেটা কিনা আপনার 3টা ধাপে দিবে। এর উপর এবছর কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার, আর তাতে হতাশ এ শিল্পের শ্রমিক কর্মচারীরা। কাঁচা চামড়া গেলে তো আমাদের রপ্তানির রেভিনিউস কমে যাবে, শ্রমিক বেকার হবে, মেশিন বেকার হবে, আমরা সমস্ত লোক বেকার হয়ে যাবো, আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের চলতে খুব কষ্ট হইব। আমরা শ্রমিক বেকার হয়ে গেলে তাহলে আমরা কি করে খাবো? আমরা কর্মটা শিখছি। চামড়া শিল্প রক্ষায় সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার তাগিদ উদ্যোক্তাদের। কাঁচা চামড়া, ওয়েট ব্লু চামড়া যদি রপ্তানি হয়, চামড়া শিল্পের শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। যে একটা মূল্য সংযোজন হয়ে রপ্তানি হয়, সেটা বন্ধ হয়ে যাবে। কাঁচা চামড়া যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে ট্যানারিগুলো তার কাঁচা চামড়া সংকটে পড়বে। ট্যানারি সেক্টরে যে 10,000 কোটি টাকার যে ইনভেস্ট, পুরোটাই এখানে হুমকির সম্মুখীন হবে। উদ্যোক্তারা বলছেন, এবছর গরু, খাসি ও অন্য পশু মিলে প্রায় 1 কোটি 10 লাখ কোরবানি হতে পারে সারা দেশে। এর মধ্যে পর্যায়ক্রমে প্রায় 1 কোটি গরুর চামড়া প্রক্রিয়াজাত করার প্রস্তুতি আছে সাভারের এ শিল্পনগরীতে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন করছেন দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। সময় ও অঞ্চলের পার্থক্যের কারণে আজ কোরবানির ঈদ পালিত হচ্ছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনাই ও উজবেকিস্তানে। একই সাথে এ দিনটি উদযাপিত হবে আফ্রিকার দেশ মরক্কো ও মৌরিতানিয়ায়। আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সারবেন এসব দেশগুলোর মুসল্লিরা। এরই মধ্যে সেখানকার বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। এর আগে শুক্রবার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এরপরই সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও ফিলিস্তিন সহ ইউরোপ আমেরিকার দেশে উদযাপিত হয় কোরবানির ঈদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।